এসির আসলে বর্তমানে কি ধরনের ইনোভেশন গুলো হচ্ছে? রিসেন্ট যে জিনিসগুলো আমরা নিয়ে এসেছি সেগুলো হচ্ছে আপনার এআই টেকনোলজি এবং বিদ্যুৎ সাশ্রয়ী এসি আমরা তৈরি করতেছি। আমাদের যে ইকুইপমেন্টসগুলা ওয়ার্ল্ড ক্লাস ইকুইপমেন্টস, 1.5 টনের একটা এসি সর্বনিম্ন আমাদের যেটা আছে ৬৬,০০০ টাকা থেকে আমাদের সর্বোচ্চ ৭৮,০০০ ৮০,০০০ টাকার মধ্যে আছে। এই এসি গুলোর আপনার লাইফটা কেমন? আমরা একটা কম্প্রেসরের গ্যারান্টি দিচ্ছি হচ্ছে আপনার 12 বছর। R&D তে বাংলাদেশের কোম্পানিগুলো খুব কম বিনিয়োগ করে। ওয়ালটন এটাকে খরচের খাত দেখে না, বরং এইটা হচ্ছে ইনোভেশনের খাত, এইটাই মার্কেট লিড করার খাত। রপ্তানির আসলে কিরকম বর্তমান অবস্থাটা? 2024-25 অর্থ বছরে মোটামুটি 10,000 এয়ার কন্ডিশনারের মতো আমাদের এক্সপোর্ট হয়েছে। বাইরের কোনো প্রতিষ্ঠান গ্লোবালি অ্যাকসেপ্টেড এরকমের কারো থেকে সার্টিফিকেশন আছে? হ্যাঁ, আমাদের হচ্ছে সি সার্টিফিকেশন, সিবি, ইএমসি, আরওএসএস, এই সবগুলা টেস্টই আমরা বাইরে থেকে করা। এই বছর কি বিক্রি কম 24-এর তুলনায়? এই বছর ওভারঅল মার্কেটটাই একটু ডাউন হয়েছে। আফটার 5 ইয়ার্স ওয়ালটনকে কোথায় দেখতে চান? ওয়ার্ল্ডের টপ 5 ইনফ্লুয়েন্সিয়াল ব্র্যান্ডের মধ্যে একটা ব্র্যান্ড হব। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে। কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আজকে আমরা অতিথি হিসেবে পেয়েছি মিস্টার আরিফুল ইসলাম। ওয়ালটন আমরা জানি বাংলাদেশের অন্যতম বড় কোম্পানি। তো ওয়ালটনের এয়ার কন্ডিশন ডিপার্টমেন্টের যেটা R&D আছেন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটা লিড করছেন। আমরা জানি যে বাংলাদেশের এসি মার্কেট কন্টিনিউ গ্রো করছে এবং ওয়ালটন সেখানে দিনে দিনে তাদের পজিশন স্ট্রং করছে এবং নতুন ধরনের বিভিন্ন ইনোভেশনের সঙ্গেও তারা জড়িত। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব আজকে। বাংলাদেশ এমনিতেই বলা হয় যে R&Dতে আমাদের দেশের আসলে কোম্পানিগুলো খুব কম বিনিয়োগ করে এবং অনেক দেশের তুলনায় আসলে তারা পিছিয়ে থাকে। তো সেগুলো নিয়ে আলোচনা করব যে আসলে ওয়ালটন কি নিয়ে রিসার্চ করছে, কি ডেভেলপ করছে এবং সামনে আসলে কি হতে পারে, বিস্তারিত এইসব বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আমরা আজকে পেয়েছি আরিফুল ইসলামকে, তো তার সঙ্গে আলোচনা করব। আরিফ ভাই, আপনাকে স্বাগতম টিভিএসে। ধন্যবাদ সাজ্জাদ ভাই। যেটা বলছিলাম যে এই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, জি, আপনি এসি ডিপার্টমেন্টকে লিড করছেন ওয়ালটনে। তো এসির আসলে বর্তমানে কি ধরনের আসলে ইনোভেশনগুলো হচ্ছে, যদি একটু সংক্ষেপে শেয়ার করেন। এসির বর্তমান যে ইনোভেশনগুলো তো আসে মানুষের চাহিদার ভিত্তিতে এবং মানুষের সুবিধার জন্য এবং পরিবেশ পরিস্থিতি বা পরিবেশের উপরে ক্ষতি করবে না এরকম টেকনোলজি এবং মানুষের লাইফটা ইজি করবে, এই ধরনের নিডসের উপরে হচ্ছে ইনোভেশনগুলো আসে। তো আমরা রিসেন্ট যদি বলি, রিসেন্ট যে জিনিসগুলো আমরা নিয়ে এসেছি সেগুলো হচ্ছে আপনার এআই টেকনোলজি, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি। সেটা কি কাজ করে এসিতে? এইটা একজন কাস্টমার প্রাথমিকভাবে একটা এসিকে কিছু শিখাইয়ে দিবে যে তার রুমে কি পরিমাণ লোক থাকবে বা কোন ধরনের অ্যাটমসফিয়ার সে চায়। তো পরবর্তীতে এসি নিজে থেকেই সেটা অ্যানালাইজ করবে। যেমন একটা এক্সাম্পল যদি দেন। যেমন আমি রুমে ঢুকলাম, রুমে ঢোকার পরে আমি এআই মোডটা অন করলাম, তো এসি চিন্তা করবে যে আসলে এখন কত ডিগ্রি টেম্পারেচার দেওয়া দরকার, খুব দ্রুত রুমটা ঠান্ডা করা দরকার, সে ঠান্ডা করবে। তারপরে সে ঘুমের সময় হয়েছে, সে স্লিপ মোডে অটোমেটিক চলে যাবে। দেন আমি এই রুমের এক সাইডে বসে আছে, তো সেই সাইডে এয়ার ডিরেকশনটা দিয়ে দিবে। এটা কাস্টমারের হেডেক নিতে হবে না। আচ্ছা, এর বাইরে হচ্ছে এসিতে ইলেকট্রিক্যাল কোনো সমস্যা যদি হয়, তো এসি নিজে থেকেই আপনার কাস্টমার সার্ভিসে হচ্ছে নক করবে, যেটা হচ্ছে আই এম ফেসিং সাম প্রবলেম। তো তখন কাস্টমার সার্ভিস থেকে হচ্ছে কাস্টমারকে ইনফর্ম করবে যে আমরা আসতে চাচ্ছি, এরকম একটা সমস্যা। তো এটা হচ্ছে আমাদের রিসেন্ট ইনোভেশন। এর বাইরে যদি বলি, আমাদের বাংলাদেশে বিশেষ করে ইন্ডাস্ট্রিয়ালি পলিউটেড এরিয়াগুলোতে বা হচ্ছে ঢাকা, কেরানীগঞ্জ এই এরিয়াগুলো দিয়ে বা নারায়ণগঞ্জে, গাজীপুরে, হ্যাঁ, তো এগুলা করোশন কিন্তু খুব বেশি হয় কপারে বা আমাদের হিট এক্সচেঞ্জারগুলোতে, কারণ হচ্ছে পলিউটেড, সালফার কন্টেন্ট বেশি, কপারের সাথে সহজে রিঅ্যাকশন করে। তো এগুলোর জন্য আমরা কিন্তু কোটেক টেকনোলজিটা নিয়ে এসেছি, যেটা হচ্ছে আমাদের বুয়েট টেস্টেড আছে। নরমালি নন কোটেড ভার্সেস কোটেকটা মোর দেন 30% বেশি সাস্টেইন করে কোটেড যেগুলো, হ্যাঁ, যেগুলো হলে হাইলি করোসিভ এরিয়াতে, আর নর্মাল এরিয়াতে খুবই ভালো, আরও বেশি হবে।
আর আমরা হচ্ছে সোলার হাইব্রিড এয়ার কন্ডিশনার নিয়ে এসেছি, যেটা হচ্ছে রিমোট এলাকায় যেই এলাকাগুলোতে আপনার পাওয়ার নাই, তো সেইখানে হচ্ছে সোলার দিয়ে চালাতে পারবে। আর আমরা এটা হাইব্রিড সিস্টেম নিয়ে এসেছি এই কারণে যে এখন গ্রিন বিল্ডিংগুলোতে দেখবেন যে ম্যাক্সিমামই হচ্ছে সোলার প্যানেল থাকে। আচ্ছা, রাইট। তো স্বাভাবিকভাবেই একজন কাস্টমার চাবে যে আমি সোলার দিয়ে এসিটা চালাতে পারি কিনা। তো আমাদের এসিটা হাইব্রিড সিস্টেম, তো যতটুকু পাওয়ার লাগবে সে প্রথমেই নিবে হচ্ছে সোলার থেকে, ওকে, দেন হচ্ছে যতটুকু বাকি থাকবে সে অন গ্রিড থেকে নিবে। আচ্ছা, এবং অটোমেটিক? হ্যাঁ, অটোমেটিক, এটা কিছুই করতে হবে না। তো এই সোলার হাইব্রিডও কিন্তু আমরা এক্সপোর্ট করতেছি। আর আমাদের এসিগুলা স্মার্ট এয়ার কন্ডিশনার, যে কেউ যে কোনো জায়গা থেকে, ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে সে কিন্তু কন্ট্রোল করতে পারবে এসিটা, এবং বিদ্যুৎ বিল কত আসতেছে সেটা দেখতে পারবে। তারপর হচ্ছে আমার গত মাসে কত আসছে, বা অটোমেটিক ডায়াগনোসিস করতে পারবে। এই ধরনের স্মার্ট ফাংশন আমাদের অলরেডি আছে। এটা তো ধরেন যে স্মার্ট এসি অন্যরাও বলে, তাদের বিভিন্ন কোম্পানি যারা বাংলাদেশে অপারেট করছে আছে। তো আপনাদের ধরেন যে এই যে এআইটা কি অন্যদের আছে না আপনাদের? না না না, আমরাই প্রথম, এবং আমাদেরই আছে এখানেই ইনোভেট করছেন আপনারা এটা? রাইট, আমরাই হচ্ছে এইখানে ইনোভেশনটা চলছে, এবং এই স্মার্টের মধ্যে আমরা রেগুলারই নতুন নতুন ফাংশন অ্যাড করতেছি। এই যে বাংলাদেশে তো ধরেন যে এসির কনজাম্পশন বাড়ছে, তো এখানে আসলে কোন ধরনের এসি বেশি মার্কেটে চাহিদা আপনারা দেখতে পাচ্ছেন? আসলে আমাদের বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন, প্রাথমিকভাবে ইনভার্টার এসির চাহিদা তো অনেক বেশি, প্রায় অ্যারাউন্ড 80-90% হচ্ছে ইনভার্টার এসি। তার মধ্যে হচ্ছে 1.5 টনের এসিটা অ্যারাউন্ড 50%। কেন 1.5 টনটা বেশি? কারণ হচ্ছে আমাদের যে রুম সাইজগুলা, কাস্টমার রুম সাইজ দেখা যাচ্ছে 120 থেকে 180 স্কোয়ার ফিট এর মধ্যে হচ্ছে আপনার থাকে। তো স্বাভাবিকভাবেই এই সেগমেন্টের জন্য 1.5 টনের এসি দরকার হয়। ওকে। তো এর মধ্যেও আবার আমাদের রিসার্চ যেটা আমরা বের করেছি সেটা হচ্ছে যে ঢাকা সহ অন্যান্য সিটি যে ফ্ল্যাট বাসাগুলো আছে, বেশিরভাগ বাসার সাইজ হচ্ছে রুম সাইজ 12x12, 13x11, মানে 144 স্কোয়ার ফিট, 143 স্কোয়ার ফিট এর মধ্যে, মানে 150 স্কোয়ার ফিট, 52 স্কোয়ার ফিটের মধ্যে থাকে। তো তারাও কিন্তু 1.5 টনের এসি কিনতে বাধ্য হচ্ছে, যেহেতু 1 টন দিয়ে ঠান্ডা হচ্ছে না। তো আমরা তখন ওয়ালটন থেকে আরএনআই থেকে চিন্তা করলাম, যেটা হচ্ছে যে আমরা এই সেগমেন্টের জন্য কি করতে পারি, আলাদা কোনো একটা এসি তৈরি করতে পারি কিনা। আমরা দেখলাম যে এই সেগমেন্টের কাস্টমার বেশি, এবং কাস্টমাররা চাচ্ছে যে স্বাভাবিকভাবেই একজন মানুষের 144 স্কোয়ার ফিট, সে গিয়ে বলতেছে যে আমি কি 1 টনের এসি কি হবে না, বলতেছে যে না, এটা তো 1 টনের এসি ঠান্ডা হইতে সময় লাগবে, আপনাকে 1.5 টন এসি নিতে হবে। আবার 1.5 টনের এসি তুলনামূলক একটু দাম বেশি। তো তাদের কথা চিন্তা করে যে 1.5 টন এবং 1 টনের মাঝামাঝি 1.5 টন বা 15,000 বিটিও, যেটা এই সেগমেন্টে একটা এসি তৈরি করতে পারি কিনা, আমরা এটা গবেষণা করি, এবং সেই সেগমেন্টে একটা এসি তৈরি করি যেটার পারফেক্ট কুলিং, বিদ্যুৎ সাশ্রয়ী কম্পেয়ার টু 1.5 টন। স্বাভাবিকভাবেই 1.5 টনে তো পাওয়ার বেশি নিবে 1.5 টনের তুলনায়, এবং তার রুম সাইজের জন্য পারফেক্ট। তো আমরা আপনাদের ইনোভেশন, হ্যাঁ, এটা আমাদের ইনোভেশন, এবং এটাকে আমরা বলতেছি 120 থেকে 150 স্কোয়ার ফিট এই সেগমেন্ট যাদের আছে তারা কিন্তু এটা নিতে পারবে। এটা তো প্রাইস তো তাহলে 1.5 টন থেকে কত % কম হবে? এটা ধরেন 1.5 টনের একটা এসি সর্বনিম্ন আমাদের যেটা আছে 66,000 টাকা থেকে আমাদের সর্বোচ্চ হচ্ছে আমাদের 78,000 80,000 টাকার মধ্যে আছে, ফিচার এবং এটসেট্রা বিবেচনা করে। তো আমাদের এটাতে আমরা এমআরপি রেখেছি 59,990 টাকা 1 টনের ক্ষেত্রে। হ্যাঁ, 1 টনের ক্ষেত্রে। ওকে। তো এখানে তো মিনিমাম তার 7-8-10,000 টাকা সেভ হচ্ছে। একই, মানে একদিকে যেমন সে কিনতে হচ্ছে, লাভবান হচ্ছে, কম টাকায় কিনতে পারতেছে, আর একদিকে হচ্ছে লং রানে তার বিদ্যুৎও কিন্তু সাশ্রয় হচ্ছে। রাইট, ফ্যান্টাস্টিক। এই এসি গুলোর আপনার লাইফটা কেমন? স্বাভাবিকভাবে আমরা একটা কম্প্রেসরের গ্যারান্টি দিচ্ছি হচ্ছে আমরা 12 বছর, তাহলে লাইফ টাইম অবশ্যই তার থেকে বেশি হবে, মিনিমাম 12 বছর হচ্ছে। আমরা হচ্ছে 15 বছর চিন্তা করি। হ্যাঁ, রাইট। এআই বললেন বা সোলার হাইব্রিড, বিভিন্ন ধরনের এসির কথা বললেন। আপনাদের তো নিশ্চয়ই তাহলে R&D তে অনেক লোকজন দরকার। কেমন আছে আপনাদের R&D ডিপার্টমেন্ট? ওভারঅল ওয়ালটনের R&D এর ম্যান পাওয়ার 1000 প্লাস। হ্যাঁ, তার মধ্যে বিএসসি ইঞ্জিনিয়ার 500 প্লাস আছে, বিএসসি ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা, তো এটা তো একটা গ্রেট, বাংলাদেশের খুব কম কোম্পানিতেই হয়তো 500-600। এবং শুধু বলি আপনাকে যে শুধু ম্যান পাওয়ার না, আমাদের যে ইকুইপমেন্টস গুলা ওয়ার্ল্ড ক্লাস ইকুইপমেন্টস, যে ইকুইপমেন্টসগুলো হিউজ ইকুইপমেন্টস, আমাদের কেমিক্যালস, মেটালার্জিক্যাল বা এসি, ফ্রিজ, টিভি সব কিছু যে টেস্টিংয়ের যত ধরনের অত্যাধুনিক ইকুইপমেন্টস দরকার আছে আমাদের কিন্তু আছে।
এই যেটা বলছিলাম যে R&D-তে বাংলাদেশের কোম্পানিগুলো খুব কম বিনিয়োগ করে, গ্লোবাল বিভিন্ন রিপোর্টে সেগুলো দেখা যায় যে বাংলাদেশের এই কারণে প্রোডাক্টিভিটিও কম থাকে। তো আপনাদের R&D-তে এত লোক, এত ইনভেস্টমেন্ট, এটা কি কারণে মনে হলো যে এখানেই আসলে জোর দেওয়া উচিত? আসলে বাংলাদেশে যেটা বললেন যে R&D সেক্টরে অনেকে ইনভেস্ট করে না, মনে করে যে এটা হচ্ছে একটা খরচের খাত। আসলে ওয়ালটন এটাকে খরচের খাত দেখে না, বরং এইটা হচ্ছে ইনোভেশনের খাত, এইটাই মার্কেট লিড করার খাত। কারণ ইনোভেশন রিসার্চ এটা আছে জন্যই আমরা নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আসতে পারতেছি যখন তখন। আমাদের অফলাইন ভয়েস কন্ট্রোল এসি, এটা কিন্তু আমাদের প্যাটেন্ট করা, এটা আমাদেরই নিজস্ব বানানো। বা 5 ইঞ্চি TFT ডিসপ্লে এয়ার কন্ডিশন, যেটা কোনো আপনার ওয়াইফাই দরকার নাই, লাইভ মনিটর করতে পারবেন যে এখানে হচ্ছে পাওয়ার কত আসতেছে, আমার বাইরের ভোল্টেজ কত, বাইরের টেম্পারেচার কত, আমার হচ্ছে গত মাসে কত বিল আসছে, এই মাসে কত বিল আসছে, এয়ার পিউরিটি কত, লাইভ দেখতে পারবেন। তো এটা একটা ইনোভেশন আমাদের। আর ফ্রিকোয়েন্টলি আমাদের যতগুলো সিরিজ আছে, আমাদের যে নান্দনিক ডিজাইনগুলো, এগুলো সবগুলাই আমাদের নিজস্ব করা, এবং এগুলার মোল্ডগুলোও আমাদের নিজস্ব তৈরি করা, নিজস্ব R&D-তেই তৈরি করা, এবং মোল্ড ম্যানুফ্যাকচারিং মেশিনগুলোও আমাদের আছে, যেগুলো তো বাংলাদেশে অনেকেই তো কপি করে, জাস্ট বিদেশি ডিজাইন মডেলগুলো। এটা আমাদের ডিজাইনগুলো, সবগুলা ডিজাইনই এটা আমাদের নিজস্ব করা এবং নিজস্ব প্যাটেন্ট এবং ট্রেডমার্ক করা। আপনাদের এই যে প্যাটেন্ট, তাহলে নিজেদের যে ইনোভেশনগুলো, এরকম প্যাটেন্ট আছে এসিতে কেমন? আমাদের সবগুলা ডিজাইনে তো ট্রেডমার্ক করা আছে, আর প্যাটেন্টগুলা হচ্ছে স্বাভাবিকভাবেই আমাদের দেশে প্যাটেন্ট পাইতে একটু সময় লাগে। তো আমাদের মোটামুটি যে সমস্ত ইনোভেশনগুলো মোটামুটি 3 ইয়ার্সের আগে তৈরি করা, সেগুলোর প্যাটেন্টগুলো এখন পাচ্ছি। মোটামুটি এখন 3-4টা প্যাটেন্ট আছে, তার মধ্যে TFT ডিসপ্লে আছে, আমাদের আপনার ওই সোলার হাইব্রিডটা আছে, দেন ভয়েস কন্ট্রোলটা আছে। আপনাদের আমরা দেখেছি বিভিন্ন সময় খবরেও দেখি যে ওয়ালটন আপনারা অনেকগুলো দেশে এক্সপোর্ট করছেন। রপ্তানির আসলে কিরকম বর্তমান অবস্থাটা একটু শেয়ার করেন। আমরা আসলে মোটামুটি 50টিরও দেশে, বেশি দেশে হচ্ছে আমরা এক্সপোর্ট করি, যেখানে হচ্ছে আমাদের স্প্লিট এয়ার কন্ডিশনার, লাইট কমার্শিয়াল ক্যাসেট সিলিং টাইপ এয়ার কন্ডিশনার, দেন হচ্ছে আমাদের VRF চিলারও করি। আমাদের চিলারগুলা হচ্ছে সবচেয়ে নতুন সংযোজন। আমরা রিসেন্টলি চিলার হচ্ছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে দিয়েছি, আবার VRFও বিভিন্ন দেশে দিচ্ছি। আমাদের হিটিং কুলিং, VRFটা কি জিনিস? এটা হচ্ছে, আমি সিম্পলি যদি বুঝাই আপনাকে, একটা আউটডোর দিয়ে আমি মাল্টিপল ইনডোর চালাতে পারবো। সেন্ট্রাল, হ্যাঁ, ধরুন আমাদের 8 টনের একটা এসি, অথবা 20 টনের অথবা 25 টনের এসি, আমার 25 টনের একটা আউটডোর দিয়ে আমি ধরেন 25টা ইনডোর চালাতে পারতেছি। আচ্ছা, এটা স্প্লিট টাইপ হতে পারে, ক্যাসেট হতে পারে, সিলিং হতে পারে, ডাক্টেড স্প্লিট হতে পারে। ওকে। তো এইটা কিন্তু আমাদের বাংলাদেশে আমরাই প্রথম, এবং ওয়ার্ল্ডে হচ্ছে 9ম দেশ হিসেবে আমরা কিন্তু VRF ম্যানুফ্যাকচার করতেছি। আচ্ছা, 9ম দেশ হিসেবে? হ্যাঁ, ওয়ার্ল্ডে। ওকে, গ্রেট। VRFটাও এক্সপোর্ট করছেন? হ্যাঁ, VRF এক্সপোর্ট করতেছি, এবং এটাতে কিন্তু আমাদের ইনভার্টার, নন ইনভার্টার, হিটিং কুলিং, অনলি কুলিং আছে। আমরা শুনেছি যে যেটা বললেন আপনি সিঙ্গাপুর, সম্প্রতি আমরা দেখেছি যে আপনার ক্যারিবিয়ান কান্ট্রিজে আপনারা সেখানেও কি এক্সপোর্ট করছেন? আমরা হচ্ছে আপনার শুধুমাত্র সিঙ্গাপুর না, আপনার বার্বাডোস, এদিকে ওশেনিয়ার ভানুয়াতু, বা হচ্ছে ইয়েমেন, মিডল ইস্টের বেশ কিছু দেশ, এবং হচ্ছে আফ্রিকান আরো তানজানিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই সমস্ত দেশগুলোতে কিন্তু আমরা রেগুলারলি হচ্ছে এক্সপোর্ট করতেছি। আমি যদি 2024-25 অর্থ বছরে মোটামুটি 10,000 এয়ার কন্ডিশনারের মতো আমাদের এক্সপোর্ট হয়েছে। আচ্ছা, এক্সপোর্ট করেছেন। সো ফাইন, আপনারা এখান থেকেও ফরেন কারেন্সি আর্ন করছেন। তো এই যে একটা জিনিস আমরা খুব কমন দেখি, এয়ার কন্ডিশন যারা আসলে কিনতে চায়, তো ইনভার্টার, নন ইনভার্টার, এই বিষয়টা আসলে কি? আচ্ছা, ইনভার্টার এবং নন ইনভার্টার, একটা চমৎকার একটা কোশ্চেন করছেন। নন ইনভার্টারটাকে বলা হয় ফিক্সড স্পিড এয়ার কন্ডিশনার। মানে আমার একটা এয়ার কন্ডিশনার একটা কম্প্রেসর থাকে, সেই কম্প্রেসরটা একটা নির্দিষ্ট স্পিডেই ঘুরে, রেটেড পাওয়ারে। সাপোজ একটা 1.5 টনের এসি, তার রেটেড পাওয়ার হচ্ছে 1800 ওয়াট। তো সে যখন অন হবে, সে 1800 ওয়াট নিয়েই অন হবে। এবং আপনি রুম সেট করছি আমি হচ্ছে 25 ডিগ্রি, সে 25-এ আসার পরে সে অফ হয়ে যাবে, আবার যখন 26-27-এ যাবে আবার অন হবে। এই যে অন অফ হচ্ছে, এর কারণে একটা সময় গিয়ে কিছু ঠান্ডা লাগতেছে, আবার কিছু সময় গিয়ে গরম লাগতেছে, মানুষের একটা ডিসকমফোর্ট হচ্ছে। আর আরেকদিকে যখনই অন হচ্ছে, সে ফুল পাওয়ার নিয়েই অন হচ্ছে, বিদ্যুৎটা বেশি লাগতেছে। এটা হচ্ছে নন ইনভার্টার। ইনভার্টারের ক্ষেত্রে কি হচ্ছে, এটা ভ্যারিয়েবল স্পিড বলা হয়। তো এইটা
বেশ কিছু স্পিডে সে রোটেট করতে পারে। যখন আমি রুমে গেলাম, রুমটা আমার গরম, আমি 25 ডিগ্রি সেট করছি, সে রেটেড মোড নিয়ে চলতেছে, কম্প্রেসরটা রোটর ঘুরতেছে, পাওয়ার নিচ্ছে। কিছুক্ষণ পর যখন আমার রুমটা ঠান্ডা হয়ে আসতেছে, সে তখন বাইরের থেকে যেই তাপমাত্রা ঢুকতেছে, মানে আমাদের ওয়ালের যে কন্ডাকশনের মাধ্যমে যে ঢুকতেছে এবং সে যেই হারে ঠান্ডা করতেছে সেটা ক্যালকুলেট করে সে তখন স্পিডটা কমায় দেয়, যে আমি একটু কম দিলেও আমার রুমটা ঠান্ডা করতে পারতেছি অটোমেটিক। হ্যাঁ, এবং যখন রুমটা আমার ক্লোজ থাকতেছে, রুমটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো মিনিমাম একটা পাওয়ার, ধরেন একটা 1.5 টনের ইনভার্টার এসির যদি আমার 1200 ওয়াট পাওয়ার হয়, সে দেখা যায় 300 ওয়াট নিয়ে সে চলতেছে, 250 ওয়াট নিয়ে চলতেছে। তো এই ক্ষেত্রে সে চেষ্টা করে মেইনটেইন করার, যে 25 ডিগ্রি চাইছে, 25 ডিগ্রি আমি মেইনটেইন করব, এটা মেইনটেইন করার চেষ্টা। তারপরেও যদি রুম ইনসুলেশন ভালো হয়, তখন দেখা যায় সে সাডেনলি কম্প্রেসরটা অফ করে দেয়, কাস্টমার টের পাবে না। কিন্তু যদি রুমে আবার একটু টেম্পারেচার বেড়ে যায়, সে আবার ওই যে 300 ওয়াট নিয়েই কিন্তু অন হয়, মানে বিদ্যুৎ বিল বেশি নিচ্ছে না। মেইন পার্থক্যটা এই জায়গায়। আপনাদের আফটার সেল সার্ভিস, বাংলাদেশে কিন্তু এটা নিয়ে বিভিন্ন কনজিউমারদের একটা অভিযোগ যে আসলে এটা শুধু এসি না, ওভারঅল একটা, যে আফটার সেল সার্ভিস কোয়ালিটিটা অত ভালো না। আপনাদের আসলে আফটার সেল সার্ভিসটা কেমন বা কিভাবে আপনারা দেন, যদি একটু দর্শকদের জানতে পারবে? প্রাথমিকভাবেই যদি আমি বলি যে আসলে আফটার সেল সার্ভিস এবং আমরা সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে দিচ্ছি। ওয়ারেন্টি গ্যারান্টি জিনিসটা আমি কখন বাড়াতে পারবো? যখন আমার প্রোডাক্ট কোয়ালিটি বাড়বে। আমার যখন প্রোডাক্টের আমি সাপোজ আমি পিসিবিতে আমি 5 ইয়ার্স দিতে পারতেছি। কেন? পিসিবি কিন্তু একটা মেইন জিনিস। আচ্ছা, একটা পিসিবি কি জিনিস? আমাদের যে কন্ট্রোল বক্সটা থাকে, কন্ট্রোল করে যে আমাদের কিন্তু একটা এয়ার কন্ডিশনারের মেইন জিনিস হচ্ছে পিসিবি, কম্প্রেসর এবং হিট এক্সচেঞ্জার। তো এই কম্প্রেসরটা হচ্ছে বলা হয় হার্ট। কম্প্রেসরটার আমরা আপনার ওয়ারেন্টি দিচ্ছি হচ্ছে 12 বছর। আচ্ছা, ইনভার্টারের, এবং পিসিবির দিচ্ছি হচ্ছে 5 ইয়ার্স। এর কারণটা কি দেখেন? এর কারণটা হচ্ছে আমাদের যে কোয়ালিটি বা আমাদের যে পিসিবির কথা যদি বলি, আমাদের এটার ভোল্টেজ রেঞ্জটা কত বড় দেখেন। আমাদের যেগুলো হচ্ছে এক্সট্রিম সেভার এসি, এগুলোতে 100 থেকে 300 এই পর্যন্ত ভোল্টেজ রেঞ্জে আমার এসিটা চলে, কোনো সমস্যা নাই। এবং স্বাভাবিকভাবেই আরও যে ইনভার্টার এসিগুলো আছে, এগুলো 130 থেকে 284 পর্যন্ত আমাদের ভোল্টেজ রেঞ্জে কিন্তু চলে। তো এই রেঞ্জেই মোটামুটি বাংলাদেশের পাওয়ারগুলো থাকে। আবার টেম্পারেচার বাংলাদেশের ম্যাক্সিমাম কত ওঠে? আমি যদি বলি 45-46, আমরা এখানে এত ওঠে না, 55 পর্যন্ত রাখতেছি। এবং যখন ডেভেলপমেন্টটা করতেছি, আমরা বাংলাদেশের যে রুলস রেগুলেশন, বিএসটিআই রুলস রেগুলেশন, বিএসটিআই স্ট্যান্ডার্ড 1852-2022, হ্যাঁ, তো এই স্ট্যান্ডার্ড ফলো করে আমরা ডেভেলপ করতে পারতেছি, যার ফলে কি বাংলাদেশের আবহাওয়া উপযোগী করে আমরা প্রোডাক্টটা তৈরি করতেছি। এবং বাংলাদেশের অ্যাটমসফিয়ার, একটু আগেই যেটা বললাম যে করোসিভ থাকে, যে ইন্ডাস্ট্রিয়ালি পলিউটেড, তার জন্য আমরা এক্সট্রা ট্রিটমেন্ট দিচ্ছি, যার ফলে আমরা কিন্তু প্রত্যেকটা পার্টসের ওয়ারেন্টি গ্যারান্টি বাড়াই দিতে পারতেছি। ইভেন আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি 1 ইয়ার্স। তো এটা আমাদের এই জায়গায় পলিসি। তো এখন আমাদের সার্ভিস যখন করি, ইনস্টলেশনটা আমরা ফ্রি দিই। যে একজন কাস্টমার, এটা সব কোম্পানিই দেয় মনে হয়, অনেকেই দেয় না, যেটা পেইড থাকে আসলে। এবং আমাদের যে কোনো জায়গা থেকে আমাদের ওয়ালটন এয়ার কন্ডিশনার কিনবে, 16267 কল দিবে, তো আমাদের সার্ভিস সেন্টার তাকে ইনস্টল করে দিবে ফ্রি। ওকে। এবং 1 ইয়ার্স আমাদের 1 ইয়ার্স পর্যন্ত যেটা বললাম তো রিপ্লেসমেন্ট আছে। এবং এদিকে 4 ইয়ার্স আমাদের আপনার ওয়ারেন্টি আছে আর কি, প্রোডাক্ট সার্ভিস ওয়ারেন্টি, যেটা কম্প্রেসরের তো 12 ইয়ার্স বলেন, সেটা মানে পার্ট টু পার্ট কিছু। যেহেতু মানুষের কম্প্রেসর এবং পিসিবিতে মেইন ফোকাস থাকে, সেগুলো আমরা বাড়াই দিছি। রাইট। এই যে এয়ার কন্ডিশন, ধরেন যে আপনারা এখানে তো বানাচ্ছেন, আরও ফ্যাক্টরি আছে, বিদেশি ফ্যাক্টরিও আছে। তো আপনাদের ধরেন যে যদি বলি যে এখানে কি একটা এয়ার কন্ডিশনে, এসিতে, এখানে লোকালি আপনারা কি কি বানাচ্ছেন আর কি কি আমদানি করতে হয়? আচ্ছা, এটা পার্সেন্টে যদি বলেন। আচ্ছা, এখন আমি যদি বলি আসলে আমদানি যেগুলা করি আমরা, মূলত র মেটেরিয়ালস গুলা কি কি? যেমন আমাদের দেশে আপনার কম্প্রেসর, এসির কম্প্রেসর কি আপনারা বানান? এসির কম্প্রেসর আমরা বানাই না, আমরা ফ্রিজের কম্প্রেসরটা বানাই, আমরা ইম্পোর্ট করি এসির কম্প্রেসর। তারপরে আমাদের যে কন্ট্রোল বক্সটা যেটা আছে, আমরা এখানে আমরা অ্যাসেম্বলি করি।
বাট এটা ডিজাইনটা আমরা করি, কম্পোনেন্টস গুলো আমরা বাইরে থেকে নিয়ে আসি, ছোট ছোট আপনার কম্পোনেন্টস যেগুলা। এখন যদি বলি কপার টিউব হচ্ছে রোল আকারে আসে, যেহেতু আমার এখানে কপার টিউব খনি নাই, কপার টিউব বানানোর আলাদা কোনো ম্যানুফ্যাকচারিং ওইভাবে বড় বিগ কোনো জায়ান্ট নাই, সো আমাকে বাইরে থেকে নিয়ে আসতে হয়। সেটা নিয়ে এসে আমাদের ডিজাইন অনুসারে আমাদের এখানে মেশিনিং করা বা আমাদের এখানে ফেব্রিকেশন গুলো আমরা করি। তারপরে শীট মেটাল যেগুলো থাকে, শীট মেটালগুলো আমরা স্বাভাবিকভাবে আমাদের আয়রনের খনি নাই, তো শীট মেটাল রোল আকারে আমরা নিয়ে আসি। রোল আকারে নিয়ে এসে এইখানে আমাদের মোল্ড ডায়ে সেগুলা আমাদের ডিজাইন মতো করে আমরা এখানে তৈরি করি, এবং সেটার ট্রিটমেন্ট করা, সেটার হচ্ছে আমাদের এনভায়রনমেন্টালি যাতে এটা সাস্টেইন করে তার জন্য যে কোটিংগুলো দেওয়া, পাউডার কোটিং করা, এগুলো সবই আমরা করি। ধরুন একটা স্ক্রুর কথা যদি বলি, স্ক্রুর জন্য আমরা হচ্ছে রোল আকারে আমার হচ্ছে রড, একটা মোটা রডের মতো চিন্তা করে নিয়ে আসি। নিয়ে আসার পর এটা হচ্ছে এখানে এক্সট্রুশন হয়, এটা হচ্ছে ফসফেটিং হয়, বিভিন্ন ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট হয়, দেন হচ্ছে এটা আমাদের ওই স্ক্রু শেপে কিন্তু তৈরি করা হয়। আচ্ছা, বুঝছি। আপনার এই যে ধরেন যে বাংলাদেশে তো এখন গ্রাম পর্যায়ে বিদ্যুৎ আছে 100% জায়গাতেই, তো ধরেন যে এখানে আরবান অ্যান্ড রুরাল কনজিউমার তাদের ক্যাপাসিটিরও সক্ষমতারও ব্যাপার আছে, গ্রামের লোকদের তো আয় কম, তো আপনারা কি ধরেন যে গ্রামের দিকে কি এসির চাহিদা আপনারা দেখতে পাচ্ছেন? সাধারণত এসি বেশি হচ্ছে শহরে চলে, তো গ্রামের দিকে হচ্ছে বাড়তেছে, র্যাপিডলি আমাদের ইনক্রিজ হচ্ছে, যেটা একেবারেই গ্রামের দিকে ছিল না, এখন বাড়তেছে। কারণ বিদ্যুৎ হয়ে গেছে মোটামুটি সব জায়গায়, বিদ্যুতের অ্যাভেলেবিলিটি, এবং আমাদের যে ইনভার্টার এসিগুলো, বিশেষ করে ইনভার্টার এসিগুলো দেওয়ার ফলে আরো বেশি যাচ্ছে, যে ভোল্টেজ রেঞ্জটা বেশি। গ্রামের দিকে ভোল্টেজ রেঞ্জ কম থাকে, এসি চলে না, এবং আপ ডাউন করে অনেক সময়। আপ ডাউন করে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি যদি আগে বেশ কিছু আগের কথা চিন্তা করি, অনেকেই এসি কিনছে তো স্টেবিলাইজার কিনতে হচ্ছে, সেটা যখন কিনতে হচ্ছে না এবং ওয়াইড ভোল্টেজ রেঞ্জ পাচ্ছে, মানুষজন কিন্তু এই দিকে ঝুঁকতেছে। এবং বিদ্যুৎ সাশ্রয়ী, ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী এসি আমরা তৈরি করতেছি। আমাদের থেকে যে অন্য ব্র্যান্ডের যে মেইন পার্থক্যটা এই জায়গাতে, আমাদের কিন্তু হচ্ছে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী এসি, এবং এটা বিএসটিআই বুয়েট দ্বারা অ্যাপ্রুভড। বিদ্যুৎ সাশ্রয়ীর যে দিকটা, এটা একটা দিকে খেয়াল করলেই দেখা যাবে যে একটা এসি কেনার সময় যদি চিন্তা করি যে এটা ইইআর রেটিং কত, মানে আমার ধরেন আউটপুট পাওয়ার, যেটা যদি 1 টনের একটা এসি বলি 3517 ওয়াট, হ্যাঁ, এটা তো সেম সবার জন্য এরকমই থাকবে, বা প্লাস মাইনাস সামথিং হতে পারে। তো এই 1 টনের এসির আউটপুট দেওয়ার জন্য সে কতটুকু পাওয়ার নিচ্ছে, এটার যে রেশিওটা, এটা ইইআর। এখন কেউ যদি এই যে 3517 ওয়াট দেওয়ার জন্য কেউ যদি ধরেন আপনার 1500 ওয়াট নিল, তাহলে তার ইইআর রেটিং 2 পয়েন্ট সামথিং হবে। এখন কেউ যদি হচ্ছে আপনার মাত্র 600 ইউনিট 600 ওয়াট নেয়, তাহলে তার কত হবে ইইআর রেটিং? তার 5.5 বা তার থেকে বেশি হবে। তো ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী এখানে হবে। তো আমরা আমাদের এই ইইআর রেটিংটাও বাড়াইছি, এবং হচ্ছে আমাদের যে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী যে জিনিসটা বলছি, এটা কিভাবে করলেন? এখানে কি আপনারা লোকালি আপনারা গবেষণা করে করেছেন? এক্স্যাক্টলি তাই। এটা হচ্ছে আমাদের যে আমি বললাম বিগ একটা আর&ডি ফ্যাসিলিটিস আছে আমাদের। এই আর&ডির কাজগুলাই এটা, সেটা হচ্ছে যে এখানে যে হিট এক্সচেঞ্জারটা আছে, এটা কিভাবে আমরা অপটিমাইজ করতে পারি। দেন হচ্ছে আমাদের এটার ওভারঅল যে ডেভেলপমেন্টটা, কম্প্রেসর, মোটর সিলেকশন থেকে শুরু করে কন্ট্রোলিংগুলো সবগুলাই, এটা একটা হিউজ একটা স্টাডি এবং হচ্ছে ডেভেলপমেন্টের ব্যাপার, যেটা হচ্ছে আবার স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হয়, করে দেন হচ্ছে আমাদের ডেভেলপমেন্টটা করতে হয়। প্রত্যেকটা কম্পোনেন্ট ওয়াইজ আমাদের কাজ করতে হয়। যেমন আমাদের যদি বলি যে আমাদের 1 টনের এখন বাজারে সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী এসি আছে, 1 টন, 1.5 টন, 2 টন, সব সেগমেন্টেই আমাদের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী। এখন আমাদের 1 টনে আমরা দিচ্ছি 5.5 স্টার এসি, আমরা হচ্ছে রিসেন্টলি লঞ্চ করব। আমাদের অলরেডি আছে হচ্ছে আপনার 5.5 স্টার, মানে কি এটা স্টার? 5.5 স্টার দিয়ে হচ্ছে আমরা শুরু করেছিলাম, মানে আমাদের বিএসটিআর, মানে এই স্টারটা কি মিন করে? বিএসটিআর রেগুলেশন অনুসারে একটা ছিল যে হচ্ছে 2012 সালের যে স্ট্যান্ডার্ডটা ছিল, সেখানে 1 থেকে 10 পর্যন্ত একটা স্টার রেটিং করতো বিদ্যুৎ সাশ্রয়ের দিকে। রাইট। তো যেটাতে হচ্ছে সেই স্টার রেটিং এ মোস্ট অফ দা এসি 2 স্টার থেকে 2.5 স্টারের মধ্যে থেকে যেত। সেইখানে আমরা প্রথমে হচ্ছে 5.5 স্টার এসি নিয়ে আসি। আচ্ছা। দেন হচ্ছে ওইটা আপনার মডিফাই করে আমরা 6 স্টারে চলে যাই, 6 স্টার। এবং এটা সর্বোচ্চ এশিয়া মহাদেশের মধ্যে, বা আমি যদি সাউথ এশিয়ার কথা আমরা হিসাব করে বলি যে এটা এর থেকে বিদ্যুৎ সাশ্রয়ী এসি নাই। তো এই স্টারটা কে দিচ্ছে? বিএসটিআই।
আচ্ছা, এবং এরপরে দেখেন আমরা আরো যখন বিদ্যুৎ সাশ্রয়ী, ওটার ইআর ছিল 5.25, তো আমরা যখন আরো গবেষণা করতেছি যে আরো একটু বাড়ানো যায় কিনা, তখন আমরা ইআর পাইলাম 5.5। তো বাই দিস টাইম হচ্ছে বিএসটিআই তার স্টার রেটিং এর স্ট্যান্ডার্ডটা একটু চেঞ্জ করেছে, যেটা হচ্ছে যে সর্বোচ্চ 5 স্টার পর্যন্ত দিতে পারবে। তো তার থেকেও যদি এক্সট্রাঅর্ডিনারি কেউ ভালো করে সে হচ্ছে 5+ স্টার পাবে, আরেকটা ভ্যালু রাখছে 5++ স্টার। তো আমরা যখন এই যে 6 স্টারের পরে কাজ করতে গেলাম, তখন 5.25 ইআর এর জায়গায় 5.5 ইআর পেয়েছি। তো সেটা যখন আবার এই নতুন স্টার রেটিং এ আমরা টেস্ট করতে দেই, তখন আমরা 5+ স্টার পাই। আচ্ছা, ওকে। আরিফ ভাই, এবং আরেকটা জিনিস রিসেন্টলি আমরা দ্যাটটনেও হচ্ছে আমরা বিএসটিআই টেস্ট করেছি, সেটা হচ্ছে 5 স্টার আমরা পেয়েছি। এন্ড বিএসটিআই সার্টিফিকেশন তো অনেক সময় ধরেন যে বাংলাদেশের কোয়ালিটি নিয়ে কোশ্চেন থাকে, আপনারা কি বাইরের কোনো প্রতিষ্ঠান গ্লোবালি অ্যাকসেপ্টেড এরকমের কারো থেকে সার্টিফিকেশন আছে? হ্যাঁ, আমাদের হচ্ছে সি সার্টিফিকেশন, সিবি, ইএমসি, আরওএসএস, এই সবগুলা টেস্টই আমরা বাইরে থেকে করা। আচ্ছা, এবং এগুলো স্ট্যান্ডার্ড টেস্ট এবং হচ্ছে কোয়ালিটি টেস্ট, সেফটি টেস্ট, এই টেস্টগুলো আমরা হচ্ছে বাইরের ল্যাব থেকে করা। আর বাংলাদেশে এটা হচ্ছে আমাদের যে ডেভেলপমেন্ট যেটা করেছি সেটার ক্যাপাসিটি ঠিক আছে কিনা, বিদ্যুৎ কত নিচ্ছে না নিচ্ছে, এটার জন্য বাংলাদেশের রেগুলেশন আছে বিএসটিআই, এবং এইখানে এটা ম্যান্ডেটরি, যেটা করতেই হবে। আচ্ছা, তো আমরা এইখানে করি। আমাদের কিন্তু নিজস্ব অ্যাক্রিডিটেড ল্যাব আছে, বিএবি অ্যাক্রিডিটেড ল্যাব আমাদের ওয়ালটনের, যে আমাদের নাজদাত ইউটিএস, আমরা এই ল্যাবে যখন একটা ডেভেলপমেন্ট করি সেটার টেস্ট রিপোর্ট ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড হয়। স্টিল তারপরেও আমরা হচ্ছে বিএসটিআই এবং বুয়েট থেকে আমরা টেস্ট করে নিই। আচ্ছা, এসির কিন্তু চাহিদা বেড়ে যায় যখন গরম বেশি পড়ে, রাইট। তো আমরা 25 সালে যেটা দেখছি যে এই বছর কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে, বা 24-এ যে পরিমাণ গরম পড়েছিল তো সে পরিমাণ আমরা কিন্তু কম দেখেছি সোফার। সো এই বছর কি বিক্রি কম 24-এর তুলনায়? আমি যদি বলি তুলনামূলক আসলে এই বছর ওভারঅল মার্কেটটাই একটু ডাউন হয়েছে। তো সেই হিসেবে আমাদের ঘাড়েও কিছু আসছে, একটু যেইভাবে আমাদের এক্সপেকটেশনটা ছিল সেরকম না, তবে আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, এখনো যাচ্ছে, এবং আমরা এই বছর মোটামুটি এক্সপোর্টও ভালো করতেছি। তো আই হোপ আরো ভালো হবে। আসলে এই যে ক্লাইমেট চেঞ্জ, টেম্পারেচার বেড়ে যাওয়া, তো এগুলো ধরেন যে সামনে তো দিনে দিনে আরো ইম্প্যাক্টটা বেশি দেখা যাচ্ছে গ্লোবালি, বিভিন্ন দেশে দেখা যাচ্ছে কোথাও অনেক গরম পড়ছে, আবার কোথাও আসলে আইস মেল্টিং হয়ে যাচ্ছে, বন্যা হচ্ছে, এগুলো খুব ফ্রিকুয়েন্টলি হচ্ছে। সো আপনারা ধরেন যে আপনারা যে প্রোডাক্টটা বানাচ্ছেন এয়ার কন্ডিশন, এটা খুবই ধরেন যে ক্লাইমেট চেঞ্জের সাথে আসলে রিলেটেড। তো সামনে আসলে কি হতে পারে, আপনারা যেহেতু R&D করছেন, গবেষণা, তো সামনে আসলে কি হতে পারে এবং সেই অনুযায়ী আপনারা ওইভাবে এয়ার কন্ডিশন বানাবেন, এরকমের কি আপনারা গবেষণা করছেন বা কিছু পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাকে বলি, আমাদের ওভারঅল এয়ার কন্ডিশনারগুলো যে রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়, তো আগে ব্যবহার করা হয়তো সিএফসি গ্যাস, রাইট। তো সেটা R22 দিয়ে যদি বলি আমি, R22, সেটাতে একদিকে ওজোন স্তর নষ্ট করতো, আর একদিকে আবার গ্লোবাল ওয়ার্মিংও বাড়াইতো। আচ্ছা, ওজোন স্তর তো নষ্ট করতো, আর আপনি যেহেতু গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বলেন সেটা বলি, তো গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল 1800, মানে হচ্ছে 1 কেজি কার্বন ডাই অক্সাইড যেই পরিমাণ হচ্ছে গ্লোবালকে গরম করে, তো 1 কেজি R22 গ্যাস তার থেকে 1800 গুণ বেশি গরম করে। সো আমার এসিতে যখন একটা R22 গ্যাস যাচ্ছে, তখন কি হচ্ছে, কোনো না কোনো সময়ে সেই এসিটা লিক হবে, কোনো না কোনো সময়ে এই এসিটা ডিসপোজাল হবে, তো এই গ্যাসটা কোথায় যাবে? আপনার বাইরে যাবে। তার মানে 1 কেজি কার্বন ডাই অক্সাইডের তুলনায় প্রায় 1800 গুণ বেশি সে করতেছে, এবং গ্যাসের পরিমাণও বেশি লাগতো। একটা 1.5 টনের এসিতে ধরেন 1 কেজি প্লাস লেগে যাইতো। তো প্রাথমিকভাবে মন্ট্রিয়াল প্রোটোকল, হ্যাঁ, ইন্টারন্যাশনালি সকল দেশই মোটামুটি চুক্তিবদ্ধ হয়, বাংলাদেশ তার মধ্যে অন্যতম। প্রাথমিক চিন্তা ছিল যে ওজোন স্তর রক্ষা করা, তখন যেটা করলো R410 গ্যাস নিয়ে আসলো। আচ্ছা, তো এইটা ওজোন স্তর নষ্ট করতো না, বাট এইটাতেও আবার গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালটা 2000, মানে হচ্ছে আপনার হচ্ছে 1 কেজি কার্বন ডাই অক্সাইডের তুলনায় প্রায় 2000 গুণ বেশি গরম করে। আচ্ছা, তো এখন কি করা যায় আসলে এটা নিয়ে? তার পরবর্তীতে মন্ট্রিয়াল প্রোটোকলের কিগালি অ্যামেন্ডমেন্ট হয়, তো সেইখানেও বাংলাদেশ পায়োনিয়ার হিসেবে, যে একেবারে শুরুর দিকের দেশ হিসাবে, আমরা হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালটা কমানোর জন্য কাজ করব।
করা হয়েছে, তখন হচ্ছে রেফ্রিজারেন্টে হাত দেওয়া হয়। তো এইখানে রেফ্রিজারেন্ট হিসেবে দুইটা রেফ্রিজারেন্টকে করা হয়, আর 32 এবং 290। 290টা হচ্ছে ন্যাচারাল গ্যাস, এটা সেফটি ফ্যাক্টর আছে, বাট এই সেফটি ফ্যাক্টর দিয়েই হচ্ছে এসি বানাইতে হবে। তো এইটার গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল মাত্র 3, মানে 1 কেজি কার্বন ডাই অক্সাইড 3 গুণ বেশি। আর 32 হচ্ছে 750 মতো। তো দেখা যাচ্ছে যে আপনার 600-700 গুণ বেশি, যেখানে 2000 গুণ বেশি ছিল সেখানে 600-700 গুণ বেশি। তো ওইটা হচ্ছে যেটা করে 1.5 টনের উপর এসি গুলা যাতে 32 করা হয়, আর 1.5 টন পর্যন্ত লিমিটেড করা হয় যে R290 দিয়ে করা। তো এই প্রজেক্টে আমরা কাজ করছি হচ্ছে পরিবেশ অধিদপ্তরের সাথে এবং ইউএনডিপির সাথে আমরা যুগপথভাবে কাজ করছি। অলরেডি আমরা আমাদের সকল এসি আর 410 এবং হচ্ছে 22 থেকে বের হয়ে 32 এবং 290-তে চলে আসছি। আচ্ছা, 32টা অলমোস্ট অন্যান্য ব্র্যান্ডও আসতেছে এবং হচ্ছে আমাদের মার্কেটে আমরা মোটামুটি 32টাই লিড করতেছে, আর 290টা রিসেন্টলি লঞ্চ হয়েছে। আশা করতেছি এটাও মানে সামনের ভবিষ্যৎ আসলে এটা যাবে। ওকে মিস্টার আরিফ, আমরা আলোচনার একদম শেষ দিকে আপনার শেষ প্রশ্নটা যদি করি, যে আমরা জানি যে বাংলাদেশে কিন্তু ধরেন যে এই যে বুয়েট থেকে যারা গ্র্যাজুয়েশন করে মোস্টলি বাইরে চলে যায়, ইভেন কুয়েট বা যেগুলো অন্যান্য ইউনিভার্সিটি আছে সেখান থেকেও চলে যায়। তো সেখানে বাংলাদেশে একটা কোম্পানি ওয়ালটন, আপনারা 500-600 বিএসসি ইঞ্জিনিয়ারকে আপনারা রিক্রুট করেছেন। তো আমি যদি বলি যে এই যে ইঞ্জিনিয়ার গ্রাজুয়েটস, তাদের জন্য আপনাদের কি মেসেজ, যে আসলে বাংলাদেশেও কাজ করার সুযোগ আছে? মানে আমি যেটা মিন করতে চাই যে সবার যে বিদেশে যেতে হবে তা না, বাংলাদেশেও কাজ করার সুযোগ আছে। তো সেরকম এবং কি করলে তারা আসলে এখানেও তাদের ক্যারিয়ার গড়তে পারবে, আপনার একটা মেসেজ। আসলে আমি যদি বলি, আমি নিজে রুয়েট থেকে পাশ করা, তো আর হচ্ছে 500-600 যে ইঞ্জিনিয়ার বলেন, এটা তো শুধুমাত্র R&D-তে, আমাদের প্রোডাকশন, কিউসি, সার্ভিস, অন্যান্য টিমেও কিন্তু বিএসসি ইঞ্জিনিয়াররাই লিড করতেছে আসলে। তো ওয়ালটনের মতো যে কালচারটা, যে রিসার্চ বেসড কালচার, বা বাইরে গিয়ে আসলে আমাদের ইঞ্জিনিয়াররা কি করেন, তারা হায়ার স্টাডিজ করেন, মেইনলি রিসার্চ বেস কাজগুলাই করেন। তো আমাদের এইখানে ভালো সুযোগ আছে। আমি আসলে ইন্ডাস্ট্রিগুলাকেও বলবো রিসার্চ বেসড কাজগুলাকে আগায় নিয়ে আসার জন্য, এবং আমাদের যে প্রকৌশলী ভাইয়েরা আছে তাদের মেধাও দেশের প্রযুক্তি উন্নয়নে যাতে দেয়, এই হচ্ছে আমার মেসেজ আসলে। এবং তাদের জন্য এখানে সুযোগও আছে। এখানে সুযোগ আছে, রাইট। এবং এখানে ফ্রি, মানে হচ্ছে যখন আমাদের একটা ফ্রি টু ইনোভেট এরকম একটা ইনস্ট্রাকশন, এরকম একটা পরিবেশ আমরা যখন পাচ্ছি, আমার মেধাটাকে আমি কাজে লাগাতে পারতেছি, আমি একটা ডিজাইন কনসেপ্ট দিতে পারতেছি যে হ্যাঁ আমার এই ডিজাইনটা মার্কেটে চলতেছে, বা আমার এই ইনোভেশনটা মার্কেটে চলতেছে, আমার যে কোনো একজন ইঞ্জিনিয়ারের ইনোভেশন মার্কেটে চলতে পারে। এটা কিন্তু একটা স্যাটিসফ্যাকশন যে আমার এই ইনোভেশনটা সারা মার্কেটে চলতেছে। আমি যখন দেখি যে এই প্রোডাক্টটা হচ্ছে আমার হাতে তৈরি করা, এটা কিন্তু ইনার পিস থাকে একটা। তো প্রত্যেকটা ইঞ্জিনিয়ারেরই এরকম ইনার পিস থাকে, যে কেউ একজন একটা বিল্ডিং কনস্ট্রাকশন করলো, তার ভিতরে কিন্তু মনে হয় যে হ্যাঁ এই বিল্ডিংটা আমার তৈরি করা। আপনি অ্যাজ দ্য হেড অফ দি R&D অফ ওয়ালটন এসি, আপনি আফটার 5 ইয়ার্স ওয়ালটনকে কোথায় দেখতে চান? আমাদের অবশ্যই টার্গেট আছে ওয়ার্ল্ডের টপ 5 ইনফ্লুয়েন্সিয়াল ব্র্যান্ডের মধ্যে একটা ব্র্যান্ড হবো আমরা, ওয়ালটন এসি। হ্যাঁ, ওয়ালটন এয়ার কন্ডিশনার। ওভারঅলি ওয়ালটন ব্র্যান্ডটাই আমাদের এরকম একটা টার্গেট আছে, 2030 সালের মধ্যে আমরা টপ 5 ব্র্যান্ডের মধ্যে একটা ব্র্যান্ড হব, গ্লোবাল ব্র্যান্ড, রাইট। সো সেই হিসাবেই আমরা কাজ করতেছি এবং আমরা স্বপ্ন দেখি এবং ইনশাআল্লাহ আমরা করব। ইয়েস, থ্যাংক ইউ। আমাদের তো স্বপ্ন থাকতে হবে, আসলে স্বপ্ন না থাকলে তো বড় হওয়া যাবে না। সো থ্যাংক ইউ মিস্টার আরিফুল ইসলাম, টিভিএসকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করলাম মিস্টার আরিফুল ইসলাম, ওয়ালটনের R&Dর হেড, এসি ডিপার্টমেন্টটা লিড করছেন। সো দর্শক, আসলে বাংলাদেশে কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট বলেন বা পারচেজিং পাওয়ার মানুষের এটা বাড়ছে, এবং সাথে সাথে আসলে গ্লোবাল ওয়ার্মিং সেটাও বাড়ছে। বাংলাদেশ একটা অন্যতম এফেক্টেড কান্ট্রি জানি, টেম্পারেচার বাড়ছে, সো আসলে এয়ার কন্ডিশনের বাজারও বাড়ছে বাংলাদেশে। তো গত বছর কিন্তু 6.5 লাখের মতো এসি বিক্রি হয়েছে 2024 সালে, এবং সেটার মার্কেট ভ্যালু আসলে 4.5-5 হাজার কোটি টাকার মতো, এবং এটা কিন্তু কন্টিনিউ গ্রো করছে, যেটা আমি বলছিলাম যে গড়ে অ্যাভারেজ 20%-এর মতো গ্রো করছে গত 4-5 বছর। সো এবং এটা সামনে আসলে এই গ্রোথটা থাকবে,
সো বাংলাদেশের একটা কোম্পানি ওয়ালটন, তারা যে এখানে গবেষণা করে নতুন নতুন ধরনের টেকনোলজি সেটা তারা আবিষ্কার করছেন এবং সেটা ইউজ করছেন। তো সেগুলো আমরা জানলাম এবং সামনে আসলে কি ধরনের হতে পারে, তারা কি করছেন, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এসির বিভিন্ন ধরনের গুণগত টেকনোলজিক্যাল সাইডটাও আমরা আলাপ আলোচনা করছি দর্শক। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।